গল্পের শুরুতে আমরা সোফিয়া নামের একজন মেয়েকে দেখতে পাই যে প্রশান্ত মহাসাগরের মাঝখানে এসেছে, কিন্তু সেটা কোনো দিক থেকে সমুদ্র বলে মনে হচ্ছিল না, কারণ মানুষেরা সেটাকে আবর্জনা ফেলার স্তূপে পরিণত করেছিল। আর এই জিনিসটাই সোফিয়া গোটা পৃথিবীর কাছে তুলে ধরার চেষ্টা করছিল। ঠিক সেই সময় সোফিয়ার কাছে তার একজন টিমমেট আসে আর তাকে জানায় সে আমাদের খুব কাছাকাছি। আসলে বন্ধুরা, এরা সবাই একটা হাঙরকে অনেক দিন ধরে খুঁজছে, যাতে তার কিছু স্যাম্পেলকে নেওয়া যেতে পারে, কারণ সেটা খুবই রেয়ার ব্রিডের একটা হাঙর ছিল, যেটাকে তারা অনেক দিন ধরে খোঁজাখুঁজির পরে ফাইনালি আজকে দেখতে পেয়েছে। এই জন্য সোফিয়ার কয়েকজন বন্ধু সঙ্গে সঙ্গে সুইমিং স্যুট পরে সমুদ্রের মধ্যে লাফ দিয়ে দেয়, যেখানে আমরা তাদের চারিপাশে শুধু নোংরা আবর্জনাকে পড়ে থাকতে দেখি। আর হয়তো হতে পারে যেটা এখন আমরা সিনেমাতে দেখছি সেটা আমরা সচেতন না থাকলে সত্যিও হতে পারে। সেই সময় তারা একটা বেবি শার্ককে দেখতে পায়, যেটাকে কোনো দিক থেকে বেবি শার্ক বলে মনে হচ্ছিল না, কিন্তু তার থেকেও ভয়ানক বিষয় হলো সেই হাঙর মারা গিয়েছিল আর তার অর্ধেক শরীর সেখানে ছিল না। কিন্তু এরকম ভয়ানক হাঙরের সঙ্গে এই ঘটনা কিভাবে ঘটতে পারে, এটাই তারা চারজন ভাবতে থাকে। কিন্তু তখনই তাদের সামনে সেই হাঙর চলে আসে, যেটাকে তারা এতদিন ধরে খুঁজছিল, মানে লিলি শার্ক। তারা যখন এর আগে লিলি শার্ককে দেখেছিল তখন সেটা 3 মিটারের ছিল, আর এখন সেটা 7 মিটারের হয়ে গেছে, মানে কিছু দিনের মধ্যেই তার সাইজ 3 গুণ বেড়ে গেছে, যেটা একটা ভাবার মতন বিষয়, কারণ কোনো হাঙর এত তাড়াতাড়ি কখনোই বেড়ে ওঠে না। এখানে সোফিয়ার হাজব্যান্ড নিক, যে বাকি লোকেদের সঙ্গে নিচে ছিল, সে একটু এক্সাইটেড হয়ে যায় আর লিলির স্যাম্পেল নেওয়ার জন্য তাকে ইনজেক্ট করে, যে বিষয়টা লিলির একদমই ভালো লাগে না, যার পরে আর হওয়ার কি ছিল। লিলি সেই চারজনকে খুব নির্মমভাবে মেরে ফেলে, আর ওপরে বসে থাকা সোফিয়া এই সমস্ত ঘটনা ক্যামেরাতে দেখছিল, কিন্তু সে তাদের কোনো সাহায্য করতে পারে না। কিছুক্ষণ পরে যখন লিলি সেখান থেকে চলে যায়, তখন সোফিয়া নিচে সমুদ্রের মধ্যে যায়, এই আশাতে যে হয়তো কেউ বেঁচে থাকতে পারে। কিন্তু সেখানে জীবিত অবস্থায় কেউ ছিল না, শুধু তার সাথীদের কাটা হাত পা জলের মধ্যে ভাসছিল। সেই সময় ওখানে সোফিয়ার জন্য আরও একজন অপেক্ষা করছিল, আর সেটা হলো লিলি, যাকে দেখে সোফিয়া অনেক ঘাবড়ে যায়, কারণ তাকে দেখতে অনেকটা ডিমান্ডের মতন লাগছিল। এখন লিলি সোফিয়ার ওপরে হামলা করতে নিলে সোফিয়া তার ওপরে শ্যুট করে দেয়। সেই সময় লিলি সোফিয়াকে টেনে জলের গভীরে নিয়ে যেতে থাকে, তবে না জানি কিভাবে সোফিয়া লিলির থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আর ওপরে চলে আসে। তো বন্ধুরা, এইভাবেই এই গল্পের ইন্ট্রো হয়। তাহলে তোমরা ভাবতেই পারছো এই গল্পে কত ঘটনা ঘটতে চলেছে। এরপর আমরা 3 বছর পরের ঘটনা দেখতে পাই, আর জায়গাটা হলো প্যারিস, যেখানে চারিপাশে নিস্তব্ধ ছিল। আর এই সময় 2 জন ছেলে প্যারিসের একটা নদীর থেকে মাছ ধরছিল, কিন্তু তাদের বড়শিতে কোনো মাছ নয়, বরং মিসাইলের সেল ফেসে যায়, যার সম্পর্কে তারা পুলিশদেরকে জানায়, আর পুলিশরা এসে সঙ্গে সঙ্গে সেটাকে কালেক্ট করে নেয়। তাদের বলার ছিল প্যারিসের ইতিহাস খুবই ভয়ানক, তাই মাঝে মাঝেই সেই নদীতে মিসাইলের সেল পাওয়া যায়, এতে ভয় পাওয়ার কোনো দরকার নেই। হয়তো বন্ধুরা হতে পারে এই মিসাইলের সেলটি ওয়ার্ল্ড ওয়ার 2 এর, যখন হিটলার পুরো দুনিয়াতে রাজত্ব করতে চেয়েছিল। সে যাই হোক, এত ভয়ানক জিনিস পাওয়ার পরেও নিশ্চিন্তে থাকাটা কি সঠিক হবে? অন্যদিকে আমরা সোফিয়াকে দেখতে পাই, যে তার পুরনো কাজকে ছেড়ে দিয়েছে আর এখন সে অ্যাকোয়ারিয়ামে গাইড করে। সেই সময় তার সাথে মিকা নামের একজন মেয়ের দেখা হয়, যে তার সাথেই এই ট্যুরে এসেছে। আর আমি তোমাদেরকে বলে রাখি, সে ওশিয়ান সেভিয়ান অর্গানাইজেশনের মেম্বার হয় আর তারই হয়ে কাজ করে, যে কাজটা অনেক বছর আগে সোফিয়াও করত। এই জন্য মিকার সোফিয়ার উপরে ইন্টারেস্ট ছিল। তাই যখন ট্যুর শেষ হয়ে যায়, তখন মিকা সোফিয়ার সঙ্গে পার্সোনালি দেখা করতে যায়, যার পর সে তাকে নিয়ে নিজের পার্সোনাল হেডকোয়ার্টারে আসে, যেখানে মিকা আর তার সাথীরা কিছু বিষয় নিয়ে রিসার্চ করছিল। সে সোফিয়াকে বলে, যে লিলিকে নিয়ে তোমরা 3 বছর আগে রিসার্চ করছিলে, সে লিলি কিছুদিনের মধ্যেই প্যারিসে প্রবেশ করতে চলেছে, কারণ তার ওপরে আমরা অনেক মাস ধরে নজর রাখছি। তাই আমরা চাই যখন লিলি প্যারিসে আসবে, তখন তার ওপরে পরীক্ষা করার জন্য তুমি আমাদেরকে সাহায্য করো। কিন্তু সোফিয়ার বলার ছিল, আমি ওই শার্ককে দেখেছি, সে মাইগ্রেট করার জন্য ক্লাইমেট চেঞ্জের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, কিন্তু প্যাসিফিক ওশান থেকে এখানে প্যারিসের সেন্টারে আসা ইম্পসিবল। সেখানকার জল আর আবহাওয়ার সঙ্গে এখানকার জলের মধ্যে দিন রাতের পার্থক্য, সে সার্ভাইভই করতে পারবে না। আসলে সোফিয়া তাদেরকে মিথ্যা প্রমাণ করে আর তাদেরকে বোঝানোর চেষ্টা করে এটা কখনোই হবে না। কিন্তু আসলে বন্ধুরা, এর কারণ অন্য কিছুই, যেটা তার সঙ্গে 3 বছর আগে ঘটে গিয়েছিল, সেটা সে এখনো ভুলতে পারেনি, আর সে চায় না সেই ঘটনা অন্য কারোর সাথে ঘটুক। তাই সে এই কাজের থেকে নিজেকে দূরে রাখতে চায়।
কিন্তু বাড়ি যাওয়ার পরে সেও নিজেকে আটকে রাখতে পারে না আর ট্র্যাকারকে দেখতে থাকে, আর তারও এটা আশ্চর্যের বলে মনে হয়। আর এরকম ঘটনা যদি সত্যি ঘটে তাহলে প্যারিসে বিশাল বড় বিপদ আসতে চলেছে, কারণ সোফিয়া লিলিকে যতটা কাছ থেকে দেখেছিল ততটা আর এখনো পর্যন্ত কেউ দেখে উঠতে পারেনি। সে যাই হোক, এর কিছুদিন পরে সোফিয়ার বান্ধবী মিকা জানতে পারে সেন্টার রিভারে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এই জন্য তারা সেটাকে এক্সপ্লোর করতে সেন্টার রিভারে যায়, কারণ এখন লিলি সেন্টার রিভারে চলে এসেছিল। আর এটা যদি সত্যি হয় তাহলে লিলি সেই অ্যাক্সিডেন্ট গাড়ির কোনো না কোনো ক্ষতি নিশ্চয়ই করবে। তাই মিকা সেই ঘটনার তদন্ত করার জন্য নিচে জলের মধ্যে যায়, আর ওপরে সোফিয়া পুলিশদেরকে দেখতে থাকে, কারণ তারা যদি সেখানে চলে আসে তাহলে তারা দুইজনই ধরা পড়ে যাবে। অন্যদিকে মিকা গাড়ির মধ্যে কিছু ভয়ানক আঘাতের দাগকে দেখে, যেটা সে এর আগে আজ পর্যন্ত কখনোই দেখেনি। কিন্তু বন্ধুরা, সেই সময় সেখানে পুলিশেরা চলে আসে, তাই সোফিয়া সঙ্গে সঙ্গে মিকাকে সিগন্যাল দিয়ে দেয়, কিন্তু কোনো কারণবশত মিকা ওপরে আসতে পারে না। এই জন্য সোফিয়াকে বাধ্য হয়ে সেখান থেকে পালিয়ে যেতে হয়, আর অন্যদিকে মিকাকে পুলিশেরা ধরে নেয়। এরপরে মিকাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় সেই অ্যাক্সিডেন্টের এরিয়াতে সে কি করছিল। কিন্তু মিকা তাদের কোনো প্রশ্নের উত্তর দেয় না, কারণ তার ভয় লাগছিল একবার যদি তারা লিলির সম্পর্কে জানতে পেরে যায় তাহলে তারা লিলিকে মেরে ফেলবে, আর এরকমটা সে কখনোই হতে দিতে পারে না, কারণ সে একজন মারিন সেভিয়ার হয়। অন্যদিকে আমরা দেখি সোফিয়া এখনও সিটি সেন্টারের রিভারের কাছাকাছি ঘোরাঘুরি করছিল, কারণ তার এখন পুরো বিশ্বাস হয়ে গিয়েছিল যে লিলি সেখানে চলে এসেছে। এই সময় তার কাছে একজন পুলিশ অফিসারের ফোন আসে, যে তাকে বডি আইডেন্টিফাই করতে তাকে সেখানে ডাকে, কারণ সেই লোকটি খুব খারাপভাবে মারা গিয়েছিল। তাই সোফিয়া যখন সেই জায়গায় পৌঁছায় তখন তাকে জানানো হয় এটা সেই লোকটা হয় যার গাড়ি কালকে রাত্রে নদীতে অ্যাক্সিডেন্ট করেছিল। তবে সেই লোকটির মৃতদেহ অর্ধেক কাটা ছিল, যেটা দেখে সোফিয়ার ওই পুরাতন দিনগুলোর কথা মনে পড়ে যায়, যেদিন নিক আর তার বাকি বন্ধুরা সমুদ্রের মধ্যে নেমেছিল আর তাদের সাথে ভয়ানক ঘটনা ঘটেছিল। যেটা দেখে সোফিয়া 1 মিনিটও সময় নষ্ট করে না, আর পুলিশ অফিসারদেরকে জানায় এটা এমন একটা শার্কের কাজ যে 7 মিটার লম্বা আর হিংস্র, আর না জানি সে এখন কত বড় হয়ে গেছে। যে কথাটা শুনে পুলিশ অফিসাররা চমকে যায়, কারণ প্যারিসের মধ্যে কোনো শার্ক সাধারণত খুবই কম আসে। এরপরে অফিসার সঙ্গে সঙ্গে নিজের সিনিয়রদের কাছে যায়, যে তাকে আদেশ দেয় আমাদেরকে যে করেই হোক সেটাকে আটকাতে হবে। অন্যদিকে মিকা যখন দেখে সোফি আর কিছু পুলিশ অফিসার মিড রিভারে যাচ্ছে, তখন তার চিন্তা হয় যে তারা সবাই মিলে লিলিকে না মেরে ফেলে। এই জন্য তার মানবিকতা এমন একটি পানির জন্য জেগে ওঠে যে এর আগে না জানি কত মানুষকে নৃশংসভাবে হত্যা করেছে আর তাদেরকে খেয়ে ফেলেছে। তাই সে জেনে বুঝে তাদের কাজে বাধা দেওয়ার জন্য নিজের একজন বন্ধুর সঙ্গে কন্ট্রাক্ট করে। অন্যদিকে সোফিয়া সেই জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে সেই ট্র্যাকার বেশি সিগন্যাল দিচ্ছিল, যার পরে পুলিশ অফিসাররা জলের নিচে যায় আর ওপর থেকে সোফিয়া তাদের লিলির লোকেশনকে বলতে থাকে। অন্যদিকে মিকা এই মিশনে বাধা দেওয়ার চেষ্টা করছিল, তাই সে প্রথমেই তার বন্ধুকে দিয়ে সোফিয়ার ট্র্যাকারকে জাম করিয়ে দিয়েছিল, যার ফলে যেই পুলিশ অফিসাররা নিচে গিয়েছিল তাদের নিচ দিয়ে লিলি চলে যায় আর তারা কিছুই করতে পারে না। আসলে তারা বুঝতে পারেনি লিলি কখন তাদের নিচ দিয়ে চলে গেছে। এটা তো তাদের ভাগ্য ভালো ছিল যে লিলির পেট ভরা ছিল, তাই সে তাদের স্বীকার করে না আর অন্য রাস্তা দিয়ে চলে যায়। অন্যদিকে সোফিয়া কিছু বুঝতে পারছিল না তার ডিভাইস কিভাবে খারাপ হয়ে গেল। সে যাই হোক, এটা তো তাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে নিচে নিশ্চয়ই কোনো ভয়ানক জিনিস আছে, যেটা তাদের ধারণার থেকেও অনেক বড়। এই জন্য তারা প্যারিসের মেয়রকে এই ব্যাপারে ইনফর্ম করে, যে তাদেরকে অর্ডার দেয় যেমন করেই হোক তোমাদেরকে তাকে আটকাতে হবে, কারণ 2 দিন পরে প্যারিসের সেন্টার রিভারে একটা সুইমিং কম্পিটিশন আছে, আর সেটাকে আমরা কোনো অবস্থাতেই বন্ধ করতে পারবো না। তাই যেভাবেই হোক তোমাদেরকে সেই হাঙরকে মেরে ফেলতে হবে। অন্যদিকে আমরা মিকাকে দেখতে পাই, যে একটা ভিডিও রেকর্ড করে আর যতজন অ্যাক্টিভ মারিন সেভিয়ার আছে তাদেরকে পার্সোনালভাবে সেটাকে পাঠিয়ে দেয়, যেটাতে সে বলছিল কয়েকজন পুলিশ অফিসার একটা বিলুপ্ত প্রজাতির হাঙরকে মেরে ফেলতে চাইছে, যেটা সত্যি খুব একটা খারাপ খবর। তাই আমাদের সবাইকে কালকে গোটোগং নামের একটা জায়গায় দেখা করতে হবে, তারপরে আমরা পরের সিদ্ধান্ত নেব যে আগে কি করা যেতে পারে। কিন্তু তার আগেই মিকার বান্ধবী জুলিয়াকে পুলিশেরা অ্যারেস্ট করে নেয়, কারণ সেই দিন রাতে সে পালিয়ে গিয়েছিল। যেখানে জিজ্ঞাসাবাদ করলে সে মিকার প্ল্যানকে বলে দেয় যে আজকে তারা গোটোগংয়ে দেখা করতে চলেছে।
আসলে বন্ধুরা, গোটোগং প্যারিসের সব থেকে পুরনো একটা জায়গা, যেটা গোটা প্যারিসের নিচে অবস্থিত একটা টানেলের মতন দেখতে। সেখানে আমরা সমস্ত অ্যাক্টিভ ম্যারিন সেভিয়ারকে দেখতে পাই, কিন্তু তাদের সেখানে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই পুলিশেরা সেখানে পৌঁছে যায়, কারণ তারাও এদের প্ল্যানকে জানতে পেরে গিয়েছিল। এখন এই বিষয় নিয়েই দুটি গ্রুপের মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে, আর এরই মধ্যে মিকা জলের মধ্যে লাফ দিয়ে দেয়। আসলে সে সবাইকে এটা বোঝানোর চেষ্টা করছিল যে শার্ক মানুষদের কোনো ক্ষতি করে না, তাই আমাদের তাকে বাঁচানো উচিত। এই জন্য সোফিয়া তাকে তাড়াতাড়ি করে নদী থেকে বেরিয়ে আসতে বলে, আর তাকে সাবধান করে, কারণ সে 3 বছর আগেই দেখে নিয়েছে লিলি কতটা ভয়ানক আর সে কি করতে পারে। কিন্তু মিকার সেখানে কোনো বিপদ আছে বলে মনে হচ্ছিল না। ওই সময় সেখানে একটা শার্ক চলে আসে, যাকে মিকা টাচ করে, কিন্তু সেই শার্ক তার কোনো ক্ষতি করে না। কিন্তু কিছু সময় পরেই সেখানে দেখতেই দেখতে না জানি কোথা থেকে অনেক বেশি শার্ক চলে আসে, যার মধ্যে থেকে একটা শার্ক মিকাকে ফ্লাইং কিস দেয়, আর দেখতেই দেখতে তার শরীর দুটো টুকরো হয়ে যায়। হয়তো এখন তারা বুঝতে পেরে গিয়েছে কিছু জিনিস আছে যাদের থেকে দূরে থাকাই ভালো। এখন এই ঘটনার পরে চারিদিকে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। যে লোকেরা কিছুক্ষণ আগে হাঙ্গরদেরকে বাঁচানোর চেষ্টা করছিল, তারা এখন নিজেদের জীবন বাঁচানোর চেষ্টা করতে থাকে, যার মধ্যে থেকে কিছু লোক জলের মধ্যে পড়ে যায়। আর তাদের সঙ্গেও ঠিক একই ঘটনা ঘটে, যেটা কিছু বছর আগে নিক আর তার বাকি বন্ধুদের সঙ্গে ঘটেছিল। কিছু সময়ের মধ্যেই আমরা দেখি সেখানকার জল নীল থেকে লাল হয়ে যায়, আর চারিদিকে শুধু মানুষের কাটা ছেঁড়া শরীর জলের মধ্যে ভাসতে থাকে। এখন যেমন তেমন করে বাকি লোকেরা আটকে থাকা লোকেদেরকে সেখান থেকে বের করে আর তাদেরকে হসপিটালে পৌঁছায়। কিন্তু সেখানকার অবস্থা দেখে সোফিয়া হতভম্ব হয়ে যায়। কারো হাত কাটা ছিল তো কারো পা, চারিদিকে শুধু কষ্টে চিল্লানোর আওয়াজ ভাসছিল। সে সময় হার্মি তার কাছে আসে আর তাকে বলে, আমরা একজন শার্ককে মেরে ফেলেছি, যদি তুমি তাকে দেখতে চাও তাহলে আমাদের সঙ্গে যেতে পারো। এখন সোফিয়া হার্মির সঙ্গে যেতে রাজি হয়ে যায়, আর সেখানে গিয়ে সে ওই শার্কটিকে এক্সামিন করতে থাকে, যেটাতে সে জানতে পারে এই শার্কটি একটা ফিমেল শার্ক হয় আর তার বয়স মাত্র 2 মাস। কিন্তু যখন সোফিয়া সেই হাঙরের পেটকে কাটে, তখন সেখান থেকে হাজার হাজার হাঙরের বাচ্চা বের হয়। এখানে যেহেতু সেই হাঙরের বয়স মাত্র 2 মাস, সেই হিসাবে একটা হাঙরের প্রেগনেন্ট হওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। আর তাছাড়াও একটা হাঙর কখনো একসাথে এত বাচ্চাকে জন্ম দিতে পারে না। তাই এই ঘটনা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। এখানে আমরা আরও একটা কথা জানতে পারি, সেই হাঙর আসলে লিলির মেয়ে হয়, মানে তার মধ্যেও সেই একই জেনেটিক আছে যেটা লিলির মধ্যে আছে। আর এরকমই সেখানে হাজারো হাজারো শার্ক আছে যারা প্যারিসের গোটোগং নদীতে চলে এসেছে, কারণ এই কিছুদিন সময়ের মধ্যেই লিলি বুঝতে পেরে গেছে শহরের নদীতে কিভাবে সার্ভাইভ করতে হয়। এখানে আমরা আরও একটা কথা জানতে পারি, সে হাঙরদের শরীরে এমন কিছু সেলস চলে এসেছে যার কারণে তাদের প্রেগনেন্ট হওয়ার জন্য কোনো মেল হাঙরের স্পামের প্রয়োজন হবে না, বরং তারা একাই প্রেগনেন্ট হয়ে নিজের পপুলেশনকে বাড়াতে পারবে। এখন এই কথাগুলো যখন সোফিয়া হার্মিকে জানায়, তখন সে ভয় পেয়ে যায়, কারণ এটা যদি সত্যি হয় তাহলে কিছুদিনের মধ্যেই এদের সংখ্যা 1000 থেকে লাখ হয়ে যাবে। আর কে জানে, হয়তো কিছুদিনের মধ্যেই তাদের সংখ্যা প্যারিসের মানুষের সংখ্যার থেকেও বেশি হয়ে যেতে পারে। এই জন্য তারা সিদ্ধান্ত নেয় তাদেরকে গোটোগংয়ের সেই সমস্ত জায়গায় বোম ব্লাস্ট করতে হবে যেই জায়গাগুলোতে এখন তারা আছে। কিন্তু এটা এত সহজ ছিল না। এর জন্য তারা সমস্ত মেয়রদের কাছে যায় আর তাদেরকে এই বিষয়ের গুরুত্বটা জানায়, আর তাকে বলে কালকে হওয়া সুইমিং কম্পিটিশন যেন তারা আটকে দেয়। কিন্তু মেয়র সরাসরি মানা করে দেয়, কারণ ওপর থেকে তাদের কাছে অর্ডার ছিল তাকে যেভাবেই হোক এই সুইমিং কম্পিটিশনটাকে কমপ্লিট করাতেই হবে, কারণ আর কিছুদিন পরেই অলিম্পিক শুরু হতে চলেছে। আর তাছাড়াও গোটা পৃথিবী যদি জানতে পেরে যায় সেন্টার রিভারের নিচে হাঙর এসেছে, তাহলে আমাদের অনেক বদনামি হবে। তাই পরের দিনই সুইমিং কম্পিটিশনের জন্য সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়, আর সাধারণ মানুষও তৈরি ছিল সুইমিং প্রতিযোগিতার জন্য। কিন্তু অন্যদিকে হার্মি কিছু স্নাইপার সোলজারের সঙ্গে নদীর অন্য প্রান্তে ছিল। আসলে তারা নদীর নিচে একটা জাল লাগিয়ে রেখেছিল, যাতে সেই হাঙররা যদি সেই দিকে আসার চেষ্টা করে তাহলে তারা যেন সেখানে আটকে যায়। তবে সত্যি কি সেই জাল হাঙরদেরকে আটকে রাখতে পারবে, সেটা তো আমরা আগেই জানতে পারবো। অন্যদিকে হার্মি আর সোফিয়া একসাথেই ছিল। তারা বোম ব্লাস্টের জন্য একটা জায়গায় বোম লাগিয়ে দেয়। সে জায়গায় আমরা অনেক বেশি কঙ্কালকে পড়ে থাকতে দেখি, যেগুলো তাদের ছিল যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্যারিসকে বাঁচাতে নিজেদের বলিদান দিয়েছিল। যার পরে সেখানকার রাজা তাদের সম্মান দেওয়ার জন্য তাদের কঙ্কালকে এখানে রেখে দিয়েছিল,
যেগুলোকে দেখতে এখন অনেক বেশি ভয়ানক লাগছিল। এরপরে হার্মি সেই জায়গায় বোম লাগিয়ে দেয়, কিন্তু সেই সময় সে ওখানে যা দেখে সেটাতে সে প্রচণ্ড বেশি ভয় পেয়ে যায়, কারণ তার মাথার ওপরে হাজারো বেবি শার্ক ঘোরাঘুরি করছিল, যেগুলো ছিল তো বেবি শার্ক, কিন্তু তাদের হাইট যে কোনো সাধারণ শার্কের সমান ছিল। তাদেরকে দেখে সেখানে থাকা কিছু অফিসার ভয় পেয়ে যায় আর তাদের লাইটকে অন করে দেয়, যার কারণে সেই শার্করা তাদেরকে দেখে ফেলে আর সরাসরি তাদের ওপরে হামলা করে দেয়। কিন্তু এই সময় সেখানে একটা ভয়ানক বোম ব্লাস্ট হয়, যার কারণে হার্মি আহত হয়ে যায় আর সেখানে যত শার্ক ছিল সবাই মারা যায়। এরপরে আহত হার্মিকে ওপরে টেনে নেওয়া হয় আর ওখানেই সোফিয়া আবারও নিচে যায়। অন্যদিকে আমরা মেয়ারকে দেখতে পাই যে সুইমিং প্রতিযোগিতার উদ্বোধন করে আর সমস্ত সুইমার জলের মধ্যে নেমে পড়ে। অন্যদিকে জলের মধ্যে মানুষ আর হাঙরের মধ্যে লড়াই এখনও চলছিল। সেই সময় সোফিয়া যখন নিচে যায় তখন তার দেখা আরও একবার লিলির সঙ্গে হয়, যে এখন এত বড় হয়ে গিয়েছিল সেটা সে স্বপ্নেও ধারণা করতে পারেনি। লিলি খুবই সহজেই সেই জালটাকে ভেঙে দেয় আর সেই জায়গার দিকে যেতে থাকে যেখানে সুইমিং কম্পিটিশন হচ্ছিল, কারণ এখন তাকে তার বাচ্চাদের মৃত্যুর প্রতিশোধ নিতে হতো, যে করেই হোক না কেন। অন্যদিকে সমস্ত সুইমার খুবই আনন্দ করে সাঁতার কাটতে থাকে, তবে তারা এটা জানতো না যে তাদের দিকে তাদের মৃত্যু সাঁতার কেটে আসছে। লিলি এতটা রেগেছিল যে সে প্যারিস থেকে বাইরে গিয়ে তার আরও সাথীদেরকে ডেকে আনে যারা মিড রিভারে থাকতো না। এরপরে তারা সবাই মিলে সেই সুইমারদের ওপরে অ্যাটাক করে দেয়। প্রথমে তো তারা কেউ কিছু বুঝতে পারছিল না যে সেখানে কি হচ্ছে, কিন্তু যখন তারা সেখানে একজন সুইমারের অর্ধেক কাটা শরীরকে ভেসে থাকতে দেখে তখন মেয়র বুঝতে পেরে যায় সে কত বড় ভুল করে ফেলেছে। কিন্তু বন্ধুরা, এখনও তো কিছুই হয়নি, এর থেকেও বড় ভুল ঘটতে চলেছে। এরপরে সবাই কিনারার দিকে চলে যায় আর নিজের জীবনকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। তবে এত হাঙরের থেকে নিজেকে বাঁচিয়ে কিনারায় পৌঁছানো কোনো আশ্চর্যের বিষয় থেকে কম না। তাই সেখানে যত মানুষ ছিল তারা দেখতেই দেখতে এক এক করে মারা যায়। এখন সেই হাঙরদেরকে মারার জন্য আর্মি অফিসাররা স্নাইপার বন্দুকের ব্যবহার করতে থাকে। তাই হাঙররা নিজেদেরকে বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করে। আর এই সময় একটা হাঙর জলের নিচে বহু বছর ধরে পড়ে থাকা মিসাইল সেলের সঙ্গে ধাক্কা খায়। আসলে বন্ধুরা, সেই মিসাইলগুলোকে ডিফিউজ করা সম্ভব না, সেগুলোকে শুধু ব্লাস্ট করা যেতে পারে। এই জন্য সেই ধাক্কা লাগার পরে সেখানে একটা ব্লাস্ট হয়, যেটাতে বেশি ক্ষতি হয় না, কিন্তু সেই ব্লাস্টের কম্পনের কারণে সেখানে আরও হাজারো শেল পড়েছিল, সেগুলো অ্যাক্টিভ হয়ে যায় আর এক এক করে ফাটতে থাকে। আর গোটা প্যারিস শহর দেখতেই দেখতে ধ্বংস হয়ে যায়। মেয়র এই সমস্ত কিছু দেখছিল, সে তো বিশ্বাসই করতে পারছিল না এই সমস্ত কিছু কি হয়ে গেল। অন্যদিকে হার্মি আর সোফিয়া দুজনেই জলের মধ্যে ভেসে যায়, কারণ এখন নদীর মধ্যে যত জল ছিল সব শহরের মধ্যে ঢুকে পড়ে আর সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়। কিছুক্ষণ পরে সোফিয়া যখন অন্যদিকে দেখে তখন সে হার্মিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। যদিও সোফিয়া নিজেও আহত ছিল, কিন্তু তারপরেও সে হার্মিকে টেনে একটা বাড়ির ছাদে সুরক্ষিত জায়গায় নিয়ে যায়। আর বন্ধুরা, এই গল্প এখনো শেষ হয়নি, আর না তো সে হাঙরগুলো এখনো মারা গিয়েছিল। এরপরে যখন সোফিয়া নিজের চারপাশটাকে দেখে তখন তাদের চারিদিকে হাঙরের একটা সার্কেল ঘুরছিল।